আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। তার মানে এখন যখন আদালত জুলাই জাতীয় সনদ আদেশটাকেই অবৈধ নয় কেন এমন প্রশ্ন তুলে বসলো, গণভোট অধ্যাদেশ অবৈধ নয় কেন, মানে গণভোটেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই এমন প্রশ্ন তুলে বসলো, তখন সত্যিই আগামীতে পুলিশ হত্যার যে বিচার হবে, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই জাতীয় সনদ অবৈধ হয়ে গেলে সেই দায়মুক্তি অধ্যাদেশকে বৈধ করা যাবে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাছাড়া দায়মুক্তি অধ্যাদেশ কেন অবৈধ হবে না নিশ্চিতভাবেও তা নিয়েও আদালতে রিট হবে। বাংলাদেশের বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ ঠিক যেমনটা ধারণা করেছিলেন ঘটনা ঠিক সেভাবেই এগুচ্ছে। মানে জুলাই জাতীয় সনদের নামে যে মাসের পর মাসব্যাপী সংস্কার নাটক ঘরে বসে আমেরিকা থেকে উড়িয়ে আনা আলী রিয়াজের তত্ত্বাবধানে ইউনূস সরকার পরিচালনা করেছেন, সেই জুলাই জাতীয় সনদ যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এলে কোনোভাবেই কোথাও কোনো জায়গা পাবে না, সেটা যেমন বোঝা গিয়েছিল ঠিক তেমনি জানাই ছিল। আবার এই জুলাই জাতীয় সনদ নাটকের উত্থাপন যে কারণে, যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বাংলাদেশের সংবিধান নতুন করে লিখতে হবে, গণপরিষদ গঠন করতে হবে গণভোটের মাধ্যমে, এবং নতুন করে সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে নতুন রাষ্ট্র পরিচালনার নীতি, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে। তো সেই রাজনীতির আবার যারা মুখ্য নেতৃত্বে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা যদি ক্ষমতায় আসে তাহলে ওই জুলাই জাতীয় সনদে কি আছে না আছে ব্যাপার না, সংবিধান বলে আর কিছু থাকবে না, নতুন করে তারা সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে তাদের বন্দোবস্ত অনুযায়ী সংসদ পরিচালনা, সংবিধান লেখা শুরু করবেন। কাজেই বিএনপি যখন নির্বাচনে বিজয়ী হয়ে এসেছে এবং বিজয়ী হওয়া মাত্র পরিষ্কার বার্তা দিয়েছে সংবিধানের বাইরে তারা কিচ্ছু করতে রাজি না, একেবারে শপথ গ্রহণের দিনেই ওই জুলাই জাতীয় সনদ, সেই সনদটি বাস্তবায়নের জন্য সংসদে আলোচনার মাধ্যমে এই সংসদের সদস্যদেরকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে, এমন আরেকটা অসাংবিধানিক বিধান ওই আলী রিয়াজের দরবার থেকে এসেছিল। এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যখন বিএনপি রাজি হয় নাই, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন যে তারা তাদের নেতা তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু ওসব সংবিধান সংস্কার পরিষদ কিছু নাই আমাদের সংবিধানে, কাজেই তারা বিএনপি ওরকম কোনো শপথ নেবে না। তো সেদিনও খুব ক্ষোভ দেখাতে চেয়েছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। তারা বলেছিলেন বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় আমরা কোনো শপথই নিব না, মানে সংসদটাকে অকেজো করে ফেলবেন, সংসদ সদস্য হিসেবে আর শপথ নেবেন না। পরে সে সিদ্ধান্তে কয়েক ঘন্টাও তারা আর অটল থাকতে পারেন নাই, ঠিকই সময় মতো এসে সংসদে শপথ নিয়েছেন, তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এরপরেও এই গত কয়েক সপ্তাহে তারা বারবার নানা রকম হুঙ্কার ছাড়ার চেষ্টা করেছেন যে বিএনপিকেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, বিএনপিকে দ্রুততম সময়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে বা যে অবস্থান নিয়েছে তাতে পরিষ্কার সংসদে এই জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার সুযোগ পেতে পেতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর মাসের পর মাস পেরিয়ে যাবে। রিট করা ছিল বিভিন্ন প্রসঙ্গে এবং ফেব্রুয়ারির নির্বাচনের পরে আবারও দফায় দফায় নানা রকম রিট হয়েছে উচ্চ আদালতে। সেসব রিটে প্রশ্ন তোলা হয়েছে গণভোট হলো সংবিধানের কোন বিধান অনুযায়ী, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সেটা নাকি রাষ্ট্রপতি সই করে দিয়েছে না, সেটা নাকি বাস্তবায়ন আদেশ নাকি সংবিধানের জন্য একেবারে কার্যকর করা বাধ্যতামূলক হয়ে গেছে, এর তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এ নিয়ে রিট করা ছিল, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন
অবৈধ হবে না, একটা রিট। আরো রিট করা ছিল গণভোট আয়োজন কেন অবৈধ হবে না, কারণ গণভোটের কোনো বিধান সংবিধানে নাই। রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ স্বাক্ষর করলেন আর সাথে সাথে সংবিধানে নাই এমন একটা বিধান ঢুকে গেল এবং তার ফলে গণভোট আয়োজন হয়ে গেল, সে প্রশ্ন তোলা হয়েছিল রিটে। আজকে আদালত সুস্পষ্টভাবে এই প্রশ্ন তুলেছেন যে কেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আর গণভোট অধ্যাদেশ অবৈধ হবে না। এবং এই রুল জারি করে হাইকোর্ট বলেছেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। তার মানে আদালতে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে সংসদের ভেতরে বাইরে, আদালতের বাইরে যে কোনো জায়গায় কথা বলা আইনের লঙ্ঘন হবে, আদালতের অবমাননা হবে এবং এর নিয়ে মানে আদালত যে বিষয়টা নিষ্পত্তি করবেন সে নিয়ে অযথা বিতর্ক তোলা, আন্দোলন তোলা সবই এক রকমের আদালতের আদেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো হবে। আদালতে এই রিট মামলায় প্রাথমিক শুনানি করে বিচারপতি রাজিক আল জালিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেছেন। রিটকারী পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্যদিকে রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন যে গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই, এ কথা কিন্তু বিএনপি এমনকি সংবিধান সংস্কার পরিষদের যে সভাগুলো বসছিল আলী রিয়াজের দরবারে তখনও তারা বারবার বলেছে যে এভাবে সংবিধান সংস্কার ঘরের ভিতর বসে করে ফেলা যায় না। এই সংবিধান সংস্কারের যা যা প্রয়োজনীয় উদ্যোগ সেগুলো সংসদ নির্বাচনের পর সংসদে আলোচনার ভিত্তিতে নিতে হবে। কিন্তু ইউনূস সরকার, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সমর্থনে এই মানে পুরো কার্যক্রম, এই প্রকল্প চালিয়েই যেতে থাকে। বিএনপি আসলে অপেক্ষা করছিল একরকম রাজনৈতিকভাবে যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবে এবং তারপর যখন আদালতে এই রিটগুলো উঠবে, যেই রিটগুলো ইউনূস সরকারের আমলে ওঠালে আদালতের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে আসলে কোনো মানে হালে পানি পেত না। কারণ দেখেন এই আদালতেই কিন্তু এমনকি গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল অবৈধ হবে না কেন, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করা হবে না কেন, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। এই অসাংবিধানিক সরকারের নির্বাচন কমিশন কি সত্যি নির্বাচনের তফসিল দিতে পারে? এ ধরনের খুবই স্পর্শকাতর সব বিষয়েও কিন্তু আইনজীবীরা বিভিন্ন সময়ে রিট করেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে। কিন্তু ইউনূস সরকারের আমলে আদালতের যে পরিস্থিতি ছিল, মানে জামায়াতপন্থী আইনজীবীদের যে ব্যাপক প্রভাব, যে ধরনের এমনকি বিভিন্ন রকম আদালতে মবের শিকার হতে হচ্ছিল বিচারালয়ে বিচারকদের পর্যন্ত, কিংবা আইনজীবীরা কোন অবস্থান নেবেন তা নিয়ে নানা রকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলেন। কাজে আদালতের আমেজটাই অন্যরকম ছিল। মনে করে দেখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি তো মবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলেন ইউনূস সরকারের আমলে। মানে আগস্ট মাসে মব সৃষ্টি করে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করে সরিয়ে দেওয়ার পর আগস্ট মাসে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ কিন্তু মব মানে এই ছাত্র জনতার মনোনয়নে তার পদে বসানো হয়েছিল। কাজে তিনি আদালতকে যেভাবে পরিচালনা করবেন, যেভাবে ছাত্র জনতাকে তার নিয়োগকর্তাদের খুশি রাখতে চাইবেন, এখন বিএনপি সরকারে আসার পর এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আসবার পর আদালতে প্রভাব বলয়ে যে পরিবর্তন হয়ে যাবে সেটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রভাব বাংলাদেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সর্বত্র পড়েছে।
কাজেই এখন যে জুলাই জাতীয় সনদ, যেই জুলাই জাতীয় সনদ একটা অবৈধ প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রণীত হচ্ছে বলে বিএনপি বারবার সাবধান করেছে, এবং তারপর প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে অন্তত সংসদ নির্বাচনটা দ্রুত অনুষ্ঠানের স্বার্থে গিয়ে তারা যখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরও করেছে, তখনও তাদের প্রচুর আপত্তি লিপিবদ্ধ ছিল। এবং মনে রাখতে হবে, তখনও কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে কোনো আদেশে রাষ্ট্রপতি সই করে দেন নাই এবং গণভোট অধ্যাদেশ সই হয়ে যায় নাই। কাজেই বিএনপিকে যে এখন প্রতারণার দায়ে অভিযুক্ত করার চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, সেটাও মুশকিল। কারণ এই জাতীয় নাগরিক পার্টি মানে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত এই জুলাই জাতীয় সনদে সই করে নাই, কারণ তাদের মতে এটা যথেষ্ট হয় নাই। তার উপর রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই বাস্তবায়ন আদেশে সই করেছেন, সে কারণেও তারা এর তে সমর্থন দিতে রাজি ছিল না। কাজে আদালতে এসব যুক্তি তুললে এই যে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল এবং সেই জেন্টলম্যানস এগ্রিমেন্ট মানে ভদ্রলোকের এক কথা এই নীতির উপর ভিত্তি করে এখন এগুলো সব সংবিধানে ঢুকে যেতে হবে, সব অবৈধ এবং অসাংবিধানিক কার্যক্রমকে সাংবিধানিক বলে স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে সংবিধানের উপর জায়গা দিতে হবে, এসব কোনো স্বপ্ন আসলে সফল হতে যাচ্ছে না। দেখেন, জুলাই জাতীয় সনদের একটা মূল লক্ষ্য হচ্ছে এই জুলাই যোদ্ধাদেরকে একটা দায় মুক্তির মধ্যে নিয়ে আসা, মানে জুলাই আগস্টের আন্দোলনের সময় এবং তারপর যত রকম ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, 450-র বেশি থানা লুটপাট হয়েছে, 150-র বেশি ফাঁড়ি লুটপাট হয়েছে, সারা বাংলাদেশের জেল ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই যে পুরো ঘটনা প্রবাহ জুলাই সনদ অনুযায়ী একটা দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে সেই জুলাই যোদ্ধাদের কিন্তু এ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তার মানে এখন যখন আদালত জুলাই জাতীয় সনদ আদেশটাকেই অবৈধ নয় কেন এমন প্রশ্ন তুলে বসলো, গণভোট অধ্যাদেশ অবৈধ নয় কেন মানে গণভোটেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই এমন প্রশ্ন তুলে বসলো, তখন সত্যি আগামীতে পুলিশ হত্যার যে বিচার হবে, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই জাতীয় সনদ অবৈধ হয়ে গেলে সেই দায়মুক্তি অধ্যাদেশকে বৈধ করা যাবে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাছাড়া দায়মুক্তি অধ্যাদেশ কেন অবৈধ হবে না নিশ্চিতভাবেও তা নিয়েও আদালতের রিট হবে। এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক বিজয়টা বিএনপি সরকার এর মাধ্যমে অর্জন করলো, সেটা হচ্ছে ওই যে সংসদের প্রথম অধিবেশন থেকেই এই পুরো বিষয়টাকে, কেন সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয় নাই বিএনপি, কেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার পরেও বাস্তবায়ন হচ্ছে না, এসব নিয়ে যে একটা বাড়াবাড়ি এবং বিতর্ক তুলে সংসদকে সংসদের স্বাভাবিক প্রক্রিয়া চালিয়ে যেতে বাধাগ্রস্ত করার যে একটা শঙ্কা বা সম্ভাবনা ছিল, বিএনপি সরকারি দল হিসেবে তার সম্ভাবনাকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। মানে ওই যে তারেক রহমানের প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হলো আদালতের এই রুল জারির মাধ্যমে, যে কেন জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আর গণভোট অধ্যাদেশকে অবৈধ করা হবে না। আদালত শুধু এ বিষয়ে রুল জারি করেছে তাই নয়, আদালতে এমন রিটও করা হয়েছিল যে এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি এই 11ই ফেব্রুয়ারি সংসদ সদস্যদেরকে দেওয়া এই চিঠি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল বলে ঘোষণা করা হবে না। এবং আদালত সে মর্মেও রায় দিয়েছেন, রুল জারি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়। তার মানে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি যে বাড়তি একটা শপথ নিয়ে এসেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আর বিএনপির উপর এখন চাপ প্রয়োগ করতে চাইছে, তা নিয়ে প্রথম অধিবেশন থেকে সংসদ অধিবেশন উত্তপ্ত করে তোলার স্বপ্ন দেখছিল, সে স্বপ্ন অঙ্কুরে বিনাশ ঘটেছে। হাইকোর্ট রুল জারি করেছে যে প্রথমে হাইকোর্টের নিষ্পত্তি হতে হবে যে কেন ওই শপথের চিঠিটাই অবৈধ নয়। বিএনপি প্রকৃতপক্ষে জুলাই জাতীয় সনদের ভূত কাঁধ থেকে নামিয়ে
তারপর সংসদে পা রাখতে যাচ্ছে। 18 মাস ধরে শোনা নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের কোনো আজগুবি আলাপেই তার আর অংশ নেওয়ার প্রয়োজন রইল না। আচ্ছা, আপনাদের মনে কি বিস্ময় জাগে না যে 2025 সালের 30শে নভেম্বরও যখন তারেক রহমান লন্ডনে বসে বলছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার উপর নির্ভর করে না, কিন্তু তার মাত্র 1 মাসের মধ্যে তিনি শুধু দেশেই ফেরেননি, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিস্ময় লাগে না যে কিভাবে এত দ্রুত এত কিছু ঘটে গেল? আগে কারা বাধা দিয়েছিল আর পরে কারা তাকে দেশে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিল? আর কি কি প্রতিশ্রুতি বা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে ফিরলেন? আর প্রধানমন্ত্রী হয়ে বসার পর তাকে সেসব মুচলেকায় দেওয়া শর্ত পূরণের ব্যাপারটি কি আপনাদের নজরে পড়ছে? না পড়ে থাকলে আজকের ভিডিও কলাম আসলে আপনার জন্যই। রাজনীতির এই জাদুকরী পরিবর্তনের নেপথ্যে যে আন্তর্জাতিক দাবার চাল ছিল তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ক্ষমতার পালাবদলের এই নাটকীয়তায় যারা কলকাঠি নেড়েছেন তারা এখন তাদের পাওনা বুঝে নিতে আসছেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় নেমে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরতা এবং সময়কাল বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে ঢাকার নতুন সরকারের উপর অর্পিত দায়িত্ব বা মুচলেকাগুলোর কতটুকু বাস্তবায়িত হলো তার হিসেব নেওয়ার ফল। এবং আপনাদেরকে মনে করিয়ে দেই, তিনি দিল্লি হয়ে ঢাকায় আসছেন। দিল্লি থেকেও তাকে কি শেখানো হয়েছে, কি দাবি করা হয়েছে, সেসবও আপনাদের বিবেচনায় রাখতে হবে। পল কাপুর কোনো সাধারণ কূটনীতিক নন। তার ক্যারিয়ার এবং গবেষণার মূল বিষয়বস্তুই হলো ইসলামী চরমপন্থার উত্থান এবং বিস্তার রোধ। জঙ্গিবাদ নিয়ে তার একাধিক বই আছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে পাকিস্তান বিশ্বজুড়ে জঙ্গিবাদ ছড়াচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে হলে ধর্মনিরপেক্ষতা বা প্রগতিশীল শক্তির সাথে কাজ করা অপরিহার্য। এই প্রেক্ষাপটে তার ঢাকা সফর বর্তমান সরকারের জন্য একটি বড় পরীক্ষা, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যুক্তরাষ্ট্রে যখন বাইডেন সরকার ক্ষমতায় ছিল, পল কাপুরের এই ভূমিকায় যিনি দায়িত্ব পালন করতেন তার নাম ছিল ডোনাল্ড লু। কি নামটা মনে পড়ে? ঢাকায় কতবার বৈঠক করেছিল, সালমান এফ রহমানের বাড়িতে ডিনার খাওয়া হয়েছিল এবং তারপরে কি হয়েছিল আমরা জানি। ডোনাল্ড লু নামে সেই ব্যক্তি যাকে পাকিস্তানের নির্বাচিত এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান এবং বাংলাদেশের নির্বাচিত এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের জন্য দায়ী করা হয়ে থাকে। ডোনাল্ড লুর মতো ব্যক্তিদেরকে দিয়ে উপমহাদেশে জঙ্গিবাদী শাসন কায়েম করার ডেমোক্রেট শাসনের সমালোচক এই ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত স্কলার পল কাপুর। অনেকেই মনে করছেন যে 2024 সালে ডোনাল্ড লু যাদেরকে দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করায় সফল হয়েছিলেন তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলাদেশকে অন্তত একটি দেখানো গণতান্ত্রিক ধারায় ফেরানোর নেপথ্যে পল কাপুর সহ ট্রাম্প প্রশাসনের অনেকেই কাজ করেছে। এসব কিছুর সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা, একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সবকিছু সংযুক্ত। সুতরাং পল কাপুরের এই সময়ে বাংলাদেশ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথও এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠতে পারে বলে ধরে নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণে এখন প্রধান দুটি বিষয় সামনে আনা হচ্ছে, প্রতিরক্ষা এবং বাণিজ্য। কিন্তু এই দুই খাতের আড়ালে মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত নিরপেক্ষতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা আর্ট সই করে। চুক্তিটি এতটাই গোপনীয় এবং দ্রুততার সাথে করা হয়েছিল যে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাববার সময়ও নেওয়া হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাইছে। এই চুক্তির শর্তগুলো অত্যন্ত অসম এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী।
এতে বলা হয়েছে বাংলাদেশ এমন কোনো দেশ থেকে প্রযুক্তি বা পারমাণবিক সরঞ্জাম কিনতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে। এটি সরাসরি চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সম্পর্কের উপর একটি বড় আঘাত। পল কাপুর আসছেন এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে এবং প্রয়োজনে আরো কঠোর শর্ত জুড়ে দিতে। এর চেয়ে ভয়াবহ দিকটি হলো প্রতিরক্ষা খাত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে জিসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষরের জন্য চাপ দিয়ে আসছে। জিসোমিয়া মূলত সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি কাঠামো, যার মাধ্যমে পেন্টাগন বাংলাদেশের সামরিক স্থাপনা এবং প্রযুক্তির উপর নজরদারি করার সুযোগ পাবে। অন্যদিকে আকসা হলো লজিস্টিক সহায়তা চুক্তি, যা স্বাক্ষর করলে মার্কিন যুদ্ধজাহাজ বা বিমান বাংলাদেশের বন্দর ব্যবহার করে জ্বালানি এবং রসদ সংগ্রহ করতে পারবে। তার মানে বাংলাদেশ একটি সফট মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিতি পাবে এবং তাই হবে, একটি ঘাঁটি হবে। আপাত দৃষ্টিতে একে লজিস্টিক সহায়তা বলা হলেও ভূ রাজনীতির ভাষায় এটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি অঘোষিত সামরিক ঘাঁটিতে পরিণত করার শামিল হবে। যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতে চীন বা ইরানের সাথে কোনো সংঘাতে জড়ায়, আবারও ইরানে তো চলছে এখন, সেই যুদ্ধে ব্যবহৃত মার্কিন নৌবহর বাংলাদেশ থেকে জ্বালানি নেবে, তবে আন্তর্জাতিক আইনে বাংলাদেশও সেই যুদ্ধের একটি পক্ষ বা সহযোগী শত্রু হিসেবে গণ্য হবে। এটি বাংলাদেশের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এখানেই শেষ নয়। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে একটি বিশেষ গোষ্ঠী দিল্লির আধিপত্যবাদ ঠেকানোর নামে বা তথাকথিত আধিপত্যবাদ ঠেকানোর নামে দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সামরিক উপস্থিতিকে বাংলাদেশে স্বাগত জানানোর প্রচারণা চালিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, তথাকথিত জুলাই যোদ্ধা এবং এনসিপির আন্তর্জাতিক সেলের মতো কিছু গোষ্ঠী সাধারণ মানুষের ভারত বিদ্বেষী সেন্টিমেন্টকে পুঁজি করে বাংলাদেশকে ওয়াশিংটন, আঙ্কারা অক্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই ন্যারেটিভ ছিল মূলত একটি ধোঁকা। তারা জানতো যে জনমনে ভারতের প্রতি হয়তো ক্ষোভ আছে, তাই সেই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে। এখন যখন পল কাপুর আসছেন এবং প্রতিরক্ষা চুক্তির চাপ দিচ্ছেন, তখন সেই দিল্লির এক্সটেনশন বিরোধীরাই চুপ করে আছেন অথবা তলে তলে এই প্রক্রিয়াকে সমর্থন যোগাচ্ছেন। এই যে বহুমুখী আচরণ, তা প্রমাণ করে যে তাদের মূল লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা নয়, বরং ক্ষমতার মসনদে বসার জন্য প্রভু বদল করা। পল কাপুরের এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। পল কাপুর ব্যক্তিগতভাবে মনে করেন দক্ষিণ এশিয়ায় চরমপন্থা দমনে আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা উচিত। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে তিনি হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার পথ সুগম করার বিষয়ে আলোচনা করবেন। এটি বর্তমান সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা হবে। যারা মনে করছেন আমেরিকার আশীর্বাদ পুষ্ট হয়ে তারা চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে গেছেন, তারা ভুল ভাবছেন। যুক্তরাষ্ট্র কোনো দলের বন্ধু নয়, তারা কেবল নিজেদের স্বার্থের বন্ধু। তারেক রহমানের সরকারের বয়স এখনো 1 মাস হয়নি, ফলে সরকারের নীতি কিংবা পদক্ষেপ বিষয়ে এখনো কেউ জানে না। কিন্তু বোঝা যাচ্ছে যে তারা সরকারের উপর জামায়াত, এনসিপি তথা জুলাই সন্ত্রাসীদের প্রচন্ড চাপ রয়েছে। একদিকে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত বা মুচলেখা পূরণ, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চীন, রাশিয়ার মতো পরীক্ষিত উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। জিসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষর করলে চীন নিশ্চিতভাবে রুষ্ট হবে। ইতিমধ্যেই তুরস্কের উদাহরণ আমাদের সামনে আছে। রাশিয়া থেকে S-400 কেনার কারণে তাদেরকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ যদি এখন যুক্তরাষ্ট্রের সামরিক বলয়ে ঢুকে পড়ে, তবে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা বা বড় কোনো অবকাঠামো প্রকল্পে তাদের সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে এই চুক্তিগুলো পালন না করলে যুক্তরাষ্ট্র তারেক রহমানের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে। এমনকি চরমপন্থা দমনের অজুহাতে আবারও আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তিকে সামনে নিয়ে আসতে পারে। অনেকেই বলতে চান যে আমেরিকা চাইলে শেখ হাসিনাকে চরম পরিণতি বরণ করতে হতো, মানে শেখ হাসিনাকে মেরে ফেলা হতো, কিন্তু তারা তা করেনি। তাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। এটি একটি পরিষ্কার ইঙ্গিত, মানে কেউ কেউ বলেন যে যুক্তরাষ্ট্র তাদের হাতে সবসময় একাধিক কার্ড বা বিকল্প খোলা রাখে। বর্তমান সরকারকে ক্ষমতায় বসানোর পেছনে যদি গোপন সমঝোতা বা মুচলেখা থাকে, তবে পল কাপুরের এই সফর সেই দেনা পরিশোধের তাগাদা।
ট্রাম্প প্রশাসনের নতুন বৈশ্বিক শুল্ক নীতি এবং আমেরিকা ফার্স্ট নীতির সাথে খাপ খাওয়াতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি এমনিতেই চাপে পড়বে। তার উপর যদি এই অসম প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তিগুলো চাপিয়ে দেওয়া হয়, তবে তা হবে জাতীয় স্বার্থের জন্য ভয়ঙ্কর আত্মঘাতী একটি কাজ। সুতরাং পল কাপুরের আগমনকে কেবল একটি কূটনৈতিক রুটিন ওয়ার্ক ভাবার কোনো সুযোগ নেই, কেউ ভাবছেও না সেটা। এটি মূলত 2025 সালের সেই নাটকীয় পালা বদলের হিসাব নিকেশ। তারেক রহমানের দেশে ফেরা এবং ক্ষমতায় বসার জন্য যে চড়া মূল্য দিতে সম্মত হয়ে তারেক রহমান গদি দখল করেছেন বা গদি পেয়েছেন, এখন সেই মূল্যের কিস্তি পরিশোধের সময় এসেছে। জিসোমিয়া, আকসা কিংবা আর্ট এগুলো কেবল কাগজের চুক্তি নয়, এগুলো একটি শিকল। এই শিকল পায়ে পড়লে সরকার হয়তো সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু বাংলাদেশ হারাবে তার কৌশলগত স্বকীয়তা, নিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই চাপ কিভাবে সামাল দেন। তিনি কি মুচলেকার শর্ত মেনে দেশকে পরাশক্তির খেলার দাবার ঘুঁটি বানাবেন, নাকি কোনো জাদুকরী কৌশলে সার্বভৌমত্ব রক্ষা করবেন? তবে ইতিহাস বলছে পরাশক্তির সাথে গোপন চুক্তির পরিণতি কখনো সুখকর হয় না। কিন্তু হয়তো এটুকু সুখবর আমাদের জন্য অপেক্ষা করছে যে যেভাবে বাংলাদেশকে একটি ভয়ঙ্কর জঙ্গিদের হাত থেকে রক্ষা করা হয়েছে বা আপাতভাবে রক্ষা করতে দেখা গেছে, এবং এখন আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার হয়েছে, একটি রাজনীতি উন্মুক্ত হয়েছে। আপাতত হয়তো এটুকুই আমাদের লাভ, বাকিটা পরে দেখা যাবে। ভালো থাকবেন সবাই।